নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য লেখা একটি গল্প, তৃপ্তির খোঁজে। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য লিখিত। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প তৃপ্তির খোঁজে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য লিখিত। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। গভীর রাতের নিস্তব্ধতা ঘরটিকে আরো ভারী করে তুলেছে। ঘরের কোনায় টেবিল ল্যাম্পের মৃদু আলোতে ছায়ারা লুকোচুরি খেলছে, আর বিছানায় শুয়ে থাকা অমিতার চোখের কোণ ভিজে উঠেছে। শুভ্র, যিনি নিজের শরীরের কামনায় অন্ধ এবং নিস্তব্ধ ঘরের মধ্যে সেই কামনাকে পূরণ করার জন্য উঠে বসেছেন। অমিতা জানে আজও সেই একই রাতের পুনরাবৃত্তি হবে। তার শরীর ক্লান্ত আর মনের মধ্যে তার এক অপরিসীম শূন্যতা, কিন্তু শুভ্র তা বুঝতে চান না। তার শরীরের প্রতিটা কোষ যেন চিৎকার করছে, থামো, কিন্তু শব্দগুলো তার কণ্ঠনালীতে আটকে থাকে, কোনো কিছু বলতে পারে না। শুভ্রর স্পর্শে তার শরীর শিউরে ওঠে, ভালোবাসার উষ্ণতায় নয়, বরং শীতল নিরাবেগ স্পর্শ। শুভ্রর হাত ধীরে ধীরে অমিতার শরীরে সরে যায়, তার স্তনের ওপর দিয়ে, তারপর আরো নিচে। অমিতার দৃষ্টিতে নিঃশব্দ চোখের জল গড়িয়ে পড়ে, বালিশের ওপর দাগ ফেলে, কিন্তু শুভ্র তাতে কর্ণপাত করে না। তার মনে এতটাই কামনা, এতটাই তাড়না, নিজের শরীরের খিদে মেটানো। অমিতা চোখ বন্ধ করে রইলেন। নিজের মনের সমস্ত প্রতিরোধের শক্তি হারিয়ে ফেলেছেন। শুভ্র তার দিকে তাকিয়ে আছেন, কিন্তু তার চোখে নেই কোনো মমতা, নেই কোনো ভালোবাসা। তার চোখে শুধু শিকারীর দৃষ্টি, যা শুধুমাত্র নিজের কামনা মেটানোর জন্য অপেক্ষা করছে। শুভ্রর হাতে অমিতার কোমল শরীরের স্পর্শ যেন কোনো আবেগহীন জড় বস্তু, যেখানে কোনো অনুভূতির দাম নেই। অমিতার চোখ থেকে জল ধীরে ধীরে গড়িয়ে পড়ছে, কিন্তু শুভ্র তা দেখতে পান না, দেখতে চান না। তার মন একাগ্র একমাত্র নিজের শরীরের তৃপ্তিতে। রাতের অন্ধকারে শুভ্র শরীরের ওজন ক্রমশ অমিতার ওপর চাপ সৃষ্টি করছে। অমিতার চোখের জল আর অনুভূতির চিহ্ন শুভ্রর কাছে মূল্যহীন। অমিতার কান্না তার কানে পৌঁছায় না। শুধু কামনায় আচ্ছন্ন শুভ্র অমিতার শরীরকে ব্যবহার করে, নিজের তৃষ্ণা মেটায়। অমিতার ভেতরে ভেতরে আরো শূন্যতায় ডুবে যাচ্ছে। তার শরীর একেবারে নির্জীব হয়ে পড়েছে। হৃদয়ে গভীর এক যন্ত্রণা। তার মনে হচ্ছে এই অন্ধকার ঘর তাকে গ্রাস করে নিচ্ছে, তাকে প্রতিটি মুহূর্তে আরো গভীর বিষাদের মধ্যে ঠেলে দিচ্ছে। শুভ্র তৃপ্তির হাসি নিয়ে পাশে ঘুমিয়ে পড়েন। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু অমিতার হৃদয় বাণী থেমে থাকে না। গভীর রাতের অন্ধকারে অমিতা নিজের চোখের জল মুছে নেন, নিঃশব্দে নিজের যন্ত্রণাকে সঙ্গী করে। তিনি জানেন এই রাতের পরে এমন রাত আবার আসবে, যেখানে তার অশ্রু ও যন্ত্রণা গোপন থাকবে, কিন্তু শুভ্রর কামনা তার জীবনের সব কিছু গ্রাস করে নেবে। সকালের আলো ধীরে ধীরে ঘরে প্রবেশ করছে। অমিতা ঘুম ভাঙার পরেই রান্নাঘরে ঢুকে পড়েছে। কাজকর্ম, প্রাতঃকর্ম সারতে হবে তার। অফিসের জন্য তাড়াতাড়ি প্রস্তুতি নিতে হবে।
সমস্ত কাজ সে একাই দ্রুত শেষ করার চেষ্টা করে। গ্যাসের চুলায় তাওয়া চাপানো, হাতে বেলুন, রুটির মধ্যে আটকে থাকা তার মন। ঘামের বিন্দুগুলো তার কপাল থেকে ধীরে ধীরে বয়ে পড়েছে। শাড়ির আঁচল কোমরে গুঁজে সে মন দিয়ে রুটি বেলছে। শুভ্রর চাকরিটা নেই আজকে বেশ কয়েকটা বছর। শুভ্রকে ভালো রাখার জন্যই পত্রিকার অফিসের সাথে কথা বলে ওই লেখালেখির কাজটা অমিতাই ধরিয়ে দিয়েছিল। কবিতায় বেশ ভালো হাত আছে ছেলেটার। আর তারপর থেকেই চলছে সব সময় ঘরে থাকা আর লেখা। মাঝে মধ্যে দু একটা বন্ধু আসে, গপ্পসপ্প করে, তবে ওই পাশের চায়ের দোকানে। শুভ্র বাড়িতে কাউকে আনতে পছন্দ করে না। অমিতাকে কেউ দেখুক, শুভ্র এটা চায় না, কারণ অমিতা তার কাছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এবং সুন্দরী নারী, আর কর্মঠও বটে। একা হাতে সমস্ত সংসারের কাজ নিপুণভাবে সম্পন্ন করে অমৃতা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এইসব চিন্তা করতে করতেই রুটি করছিল সে। এমন সময় শুভ্রর ঘুমটা ভাঙে। অমৃতা বুঝতে পারে শুভ্র ঘুম থেকে উঠে একটা লম্বা হাই তোলে। প্রত্যেক দিনের মতো এটাও যেন কানে শোনাটা অমৃতার অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে। উঠলেন, মনে মনে ভাবে অমিতা। শুভ্র এগিয়ে আসে। অমিতা জানে ঠিক এই সময় সে টয়লেটে না গিয়ে রান্নাঘরেই আসবে। শুভ্র চোখের সামনে অমিতার শরীরের দৃশ্য আবার ধরা পড়ে। তার ফর্সা কোমর, ঘামে ভেজা চুল আর রুটি বেলার জন্য এগিয়ে থাকা হাত। শুভ্রর শরীরের ভেতরে কামনার এক প্রবল ঝড় বয়ে যায়। সে নিজেকে সামলাতে না পেরে সোজা রান্নাঘরে এসে হাজির হয়। অমিতা, যার মনটা তখন সম্পূর্ণ রান্নায় মগ্ন হয়েও যেন গত রাতের সেই চিন্তাতে রয়েছে। শুভ্রর উপস্থিতি সে টের পায়নি। হঠাৎ শুভ্র পেছন থেকে অমিতার কোমর জড়িয়ে ধরে আর তার ঘামে ভেজা চুলে হাত বুলোতে শুরু করে। শুভ্রর ঠোঁট অমিতার ঘাড়ের কাছে এসেই থেমে যায় এবং সেখানে একটা গভীর চুম্বন দেয়। অসহ্য লেগে ওঠে সারা শরীরে অমিতার। হঠাৎ সে থমকে যায়। তার মনে কাল রাতে ঘটে যাওয়া ঘটনাগুলোর স্মৃতি আবার ফিরতে শুরু করে। শরীরের মধ্যে রাগ আর অপমানের এক আত্মবীজ ফুটতে শুরু করে। তার মন সজাগ হয়ে ওঠে আর হাতে থাকা বেলনেটি দৃঢ়ভাবে শুভ্রর মুখোমুখি হয়ে দাঁড়ায় সেটা ধরে। অমিতা বলে, এত সকালে আবার এসব কি শুরু করলে? আমি তো আমায় বোঝাতে পারি না শুভ্র, আমি চাই না এসব। শুভ্র আরো বেশি অগ্রাসী হয়ে ওঠে। আর একটু ঘনিষ্ঠ হয়ে হাসি দিয়ে বলে, সরি, মজা করছিলাম। তারপর অমিতাকে ছেড়ে দিয়ে একটু পিছিয়ে আসে। হাসি পাচ্ছে তার। হাসতে হাসতেই সে টয়লেটের দিকে চলে যায়। অমিতা দাঁড়িয়ে থাকে, হাতে বেলন, চোখে এক অদ্ভুত শূন্যতা। শুভ্রর এমন আচরণ যেন প্রতিদিনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তার কথায় কোনো গুরুত্ব নেই, তার অনুভূতির কোনো দাম নেই। অমিতার মন থেকে ঘুরে ফিরে একটাই প্রশ্ন উঠে আসে, কতদিন আর সহ্য করব? শুভ্র বাইরে চলে গেল। অমিতা নিজেকে সংযত করলো, রুটি বেলা শুরু করলো। টয়লেট থেকে বেরিয়ে একটু চায়ের দোকানে গিয়ে বসাটা তার অভ্যেস। অমিতা কাজ করলেও মন শান্ত নেই। তার শরীরের প্রত্যেকটা অংশ চিৎকার করছে আর হৃদয় যেন বলছে, আর কতদিন এইভাবে? পরের দিন রাত, আবার সেই একই ঘটনা। প্রত্যেক দিন রাতটা আর প্রত্যেক দিনের সকালটা কেমন যেন একঘেয়ে হয়ে উঠেছে মেয়েটার। যেন এই রুটিনের বাইরে কোনো ক্যালেন্ডার চলতেই পারে না। মাস মাইনে হাতে নিয়ে প্রত্যেক মাসের মতো এই মাসেও শুভ্রর হাতেই বেশিরভাগ টাকাটা গুঁজে দেয় অমিতা। যখন শুভ্রর চাকরিটা ছিল না তখন সে খুব ডিপ্রেশনে ভুগতে শুরু করেছিল। অমিতা তখনও চাকরি করছে। শুভ্রর কি একটা কাজের জন্যই তাকে সম্পূর্ণভাবে স্যাক করা হয়।
কারণটা এখনো স্পষ্টভাবে অমিতা জানে না। জানার চেষ্টা করেছিল, এরোর মুখ থেকে শুনেছিল শুভ্র নাকি বসের স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করেছে। অমিতার মানতে ইচ্ছে করেনি যে কিনা প্রত্যেক দিন নিজের স্ত্রীর শরীরটাকে আবিষ্কার করে করেও ক্লান্ত হয় না, সে অন্য স্ত্রীর প্রতি আকৃষ্ট। অমিতাকে সে ভোগ্যবস্তু হিসাবেই পেয়ে গেছে। অমিতা যে তার সঙ্গে থাকতে চায় না তা নয়, তবে কিছু কিছু সময় একে অপরের ইচ্ছেকে দাম দিতে হয়। এই তো বেশ কয়েক মাস আগের কথা, ওরা ঘুরতে গিয়েছিল। তখনও ওদের মধ্যে এমন পার্থক্যটা ছিল না। একে অপরের সঙ্গে এমনভাবেই থাকতো যেন পরস্পরকে ছাড়া বাঁচতে পারবে না। সেইখানেও তো ঘুরতে গিয়ে নিভৃতে রাত্রিবাসের প্রত্যেকটা মুহূর্ত চরম উপভোগ করেছিল দুইজনে। কিন্তু তৃতীয় দিন রাত্রে কামনাদগ্ধ শরীরটাকে নিয়ে যখন অমিতা হাজির হয়েছিল শুভ্রর কাছে, শুভ্র হাত জোর করে বলেছিল, আজ নয় প্লিজ, আজ একেবারে শেষ হয়ে গেছি, আজকে একটু ঘুমোতে দাও। অমিতা ছেড়ে দিয়েছিল, কারণ ইচ্ছের দাম দিতে অমিতা জানে। তারপরে শুভ্রর চাকরিটা টালমাটাল হতে হতে একেবারে শেষ। একটু ঝুলে ছিল, সেটাও গেল। শুভ্রকে বাঁচানোর জন্যই পত্রিকার অফিসে কথা বলে এই অবস্থা। আর এখন শুভ্র অমিতার কাছ থেকে সমস্তভাবে সাহায্য পাওয়া সত্ত্বেও ভুলতে বসেছে অমিতারও যে মন বলে একটা বস্তু আছে। অমিতা ধীরে ধীরে তার হাত থেকে বেলনিটা রেখে দেয়, জানলার দিকে তাকায়। কাছেই চায়ের দোকানে শুভ্র বসে বসে আড্ডা দিচ্ছে। মানুষটা আর পাঁচটা মানুষের কাছে কত স্বাভাবিক এবং সরল। আর রাত্রেবেলা অমিতাই তো টের পায় শান্ত শিষ্ট ভদ্র ছেলেটা কতটা পশু হতে পারে তার দেহের ওপরে। বেশ আড্ডা মারছে, দাঁত বের করে হাসছে। বিভৎস লাগে অমিতার কাছে শুভ্রর এই গিরগিটির মতো চরিত্রের পরিবর্তনটা। সেই দিন রাত্রে আবার একই ঘটনার পুনরাবৃত্তি হলে শুভ্র কিছুটা রেগে যায়। অমিতা, তুমি কেন এভাবে আমাকে দূরে সরিয়ে রাখছো? তুমি কি আমাকে ভালোবাসো না? অমিতা আয়নার সামনে দাঁড়িয়েছিল, সবে লোসানটা একটু গায়ে মাখতে শুরু করেছে। অমন সময় নাইটির হুঁকটা খুলে ঘাড়ে চুমু দিয়ে ওর চুলের ঘ্রাণে ডুব দিচ্ছিল শুভ্র। অমিতা হাত দিয়ে সরিয়ে দিয়েছিল ওর হাতের বন্ধনীটা, তাতেই কেমন যেন হয়ে যায় সে। অমিতার চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ে। হাতে লোসানের বোতলটা থেকে লোসান টপ টপ করে মেঝেতে পড়ছে। সে চুপ করে থাকে, তার কষ্ট বোঝানোর ভাষা খুঁজে পায় না। শুভ্র, তুমি কি এটা বুঝো না? আমি ক্লান্ত, আমার শরীর আমার মন আর পারছে না। শুভ্রর মনে রাগ জন্মায়। সে অমিতার কথা বুঝতে চায় না, বরং সে ভেবে বসে এটা তার এক শারীরিক সমস্যা এবং এটার সমাধান হওয়া দরকার। তোমাকে তো কবে থেকেই বলছি একটা ভালো ডাক্তারকে দেখাও, এটা তোমার শরীরের সমস্যা। আর এটাই তো বয়স নাকি আমাদের? হ্যাঁ, কোথায় রোজ রোজ। আর তুমি এরকম পানসে কেন গো? আমি কাছে থাকতেও তুমি জেগে ওঠো না। তোমার ইচ্ছে করে না? হয়, ইচ্ছে আমারও হয়, আমি কি তোমার কাছে যাই না? দেখো, তাই বলি রোজ রোজ আমারও তো শরীর নাকি? না না না, ডাক্তার একটা দেখাতেই হবে তোমাকে, এইভাবে আমি অন্তত থাকতে পারবো না। অমিতার আবার কান্না পেয়ে যায়। দিন কয়েকের মধ্যে শুভ্র তার এক বন্ধুর থেকে ডাক্তারের ঠিকানা পায়। অমিতাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য সে প্রস্তুত। আজ একটু বিকালে তাড়াতাড়ি বাড়ি আসতে পারবে? কেন? অমিতা তখন প্রস্তুতি নিচ্ছিল। না মানে ডাক্তারের কাছে তোমায় নিয়ে যাব। শুভ্র, এই সামান্য ব্যাপারটা, এটা সামান্য নয়, অন্তত আমার কাছে সামান্য নয়। তুমি ডাক্তার দেখাও, চিকিৎসা করাও, এইভাবে কিন্তু হয় না। আমরা স্বামী স্ত্রী, আমাদের মধ্যে সেই একই কথা। অমিতা চুপ করে বলে, ঠিক আছে, আমি যাব। ডাক্তার কিছু প্রশ্ন করেন। অমিতার কাজের চাপ, মানসিক অবস্থার কথা শুনে তিনি বলেন, ঠিক আছে, আপনি একটু বাইরে গিয়ে বসুন,
আমি একটু আপনার হাজবেন্ডের সঙ্গে একা কথা বলতে চাই। ঠিক আছে স্যার। অমিতা বাইরে গিয়ে বসে। দেখুন শুভ্রবাবু, আমি অমিতার শরীরের কিছু পরীক্ষা করব, কিন্তু আমি যতটা দেখছি এটা হরমোনের সমস্যা হতে পারে, আবার মানসিক চাপের কারণেও শরীরের উপরে প্রভাব পড়তে পারে। আপনার স্ত্রীকে আমি যা জিজ্ঞেস করছি তাতে বোঝা যায় যে সে শুধু কাজের চাপের মধ্যেই থাকে না, সংসারের সব দায়িত্ব একা সামলায় এবং আপনি তাকে তেমন একটা সাহায্যও করেন না। এইসব কারণেই হয়তো সে আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। শুভ্র উত্তেজিতভাবে বলে ওঠে, ডাক্তার এসব কথা বাদ দিন, আপনি এমন কোনো ওষুধ দিন না যাতে আমার স্ত্রী আমাকে ছাড়া একেবারে থাকতে না পারে। কামনা বাসনা যেন শুধুমাত্র আমাকে ঘিরেই থাকে তার। ডাক্তার মৃদু হাসি দিয়ে বলে, ঠিক আছে, আমি আপনাকে ওষুধ দিয়ে দেবো। প্রত্যেক দিন রাতে গরম দুধের সঙ্গে মিশিয়ে স্ত্রীকে খাইয়ে দেবেন। তারপর আপনার আর চিন্তা করতে হবে না, যা করার ওই ওষুধই করবে। কিন্তু শুভ্রবাবু, বেশি ওষুধ খাওয়ালে কিন্তু ওর চরম ক্ষতি হয়ে যেতে পারে। পরবর্তীতে মা হওয়া ওসব এখন বাদ দিন, সন্তান নেওয়ার আমার কোনো টেন্ডেন্সি নেই। তাছাড়া সন্তানের জন্য রাখবোটা কি, একেই ওর টাকায় আমার চলতে হয়। আমি শুধু আমার লাইফটাকে এনজয় করতে চাই। তাছাড়া এটাই তো আমাদের বয়স। আস্তে করে ডাক্তার বললেন, যতটা বুঝতে পারছি অসুবিধা আপনার স্ত্রীর শরীরে নয়, আপনার মধ্যেই আছে। আপনি বরং একটা মানসিক ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। আপনি কি বলছেন? যেটা আপনাকে বলছি আপনি সেটাই করুন না। শুভ্র তার উদ্দেশ্য হাসিল হয়েছে ভেবে খুশি হয়ে যায়। ডাক্তার তাকে ওষুধের সঙ্গে সঙ্গে কিছু ভিটামিনের ট্যাবলেট দেয়, বলে এগুলো খাওয়াবেন, তাতে হরমোনিক্যাল সমস্যা এইসব নিয়ে আমার কোনো ব্যাপার না। আপনি সে ওষুধ দিয়েছেন তো? দিয়েছি, তবে ওভারডোজ কিন্তু খবরদার করবেন না। ডাক্তারের অন্য কথা শুভ্র সেই সব নিয়ে মাথা ঘামায় না, তার কেবল একমাত্র ওই বিশেষ ওষুধটা দরকার। ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেন এবং তলায় লিখে দেন অত্যাধিক ডোজে কি কি ক্ষতি হতে পারে, অর্থাৎ ডাক্তারের কোনো দায়বদ্ধতা নেই। শুভ্র সেটা নিয়ে বাড়ি ফেরে। অমিতাকে তার আগেই সে বলে দিয়েছিল, তুমি অফিস চলে যাও, আমি ওষুধ নিয়ে ঠিক বাড়ি চলে যাব, চাবিটা দিয়ে যেও। অমিতা শুভ্রর দিকে তাকিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর বলে, ওষুধ এখন খেতে হবে না? আরে না না, ওষুধ তো তুমি খাবে রাতে, তাড়াতাড়ি উত্তর দেয় শুভ্র। অমিতা অফিসে হাফ টাইম বলে বেরিয়ে এসেছিল। কাজের খুব চাপ, সুতরাং অফিস তাকে ফিরতেই হবে। তবে শুভ্রর মুখ থেকে রাত শব্দটা শুনতেই অমিতার শরীরটা কেমন ঘিন ঘিন করে ওঠে। তার মনে হয় রাতের অন্ধকার যেন তাকে গ্রাস করছে, তার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। তিনি কোনো কথা না বলে কেবল মাথা নিচু করে অফিসের দিকে চলে যান। শুভ্র খুব খুশি, ওষুধ কিনে বিরাট আনন্দ তার। এমন একটা যেন কি নাকি সে জয় করে ফেলেছে। অমিতা তো এখন অফিসে, সুতরাং বাড়ি চলে আসে শুভ্র। তার ভাবনায় শুধু কামনার জয়, অথচ সে বোঝে না যে সম্পর্কের ভিত তৈরি হয় না এসবে। সম্পর্কের ভিত তৈরি হয় ভালোবাসার ভিত্তিতে, সেখানে দেহের ক্ষুধা কখনোই পূর্ণতা পায় না। সন্ধ্যাবেলা ক্লান্ত শরীরটা নিয়ে অমিতা যখনই বাড়ি আসে, শুভ্র তখন রান্নাঘরে কাজ করছে। স্বামীর এমন রূপ দেখে বেশ অবাক হয়ে যায় সে। বলে, এ কি, তুমি কি করছো? আজকে সারপ্রাইজ, চটপট রান্না বান্না সেরে নিয়েছি, দুধ গরম করেছি তোমার জন্য, তাড়াতাড়ি খেয়ে নাও তো। আমি টায়ার্ড, একটু বসি। আর এখন তো সবে 7:30। আরে ফাঁকা বাড়ি আমাদের, বাবা মা সবাই বাইরে থাকে, তুমি কেন বুঝতে চাইছো না? অমিতাকে ওষুধ খাওয়ানোর জন্য উদ্যত হয় শুভ্র। তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি ওয়াশরুমে যাও, ফ্রেশ হয়ে এসো। দুধের সাথে ওষুধ খেতে খেতে অমিতার চোখের কোণায় জল জমে। সে বুঝতে পারে কেন সে তাকে এত তাড়াতাড়ি ওষুধ খাওয়াচ্ছে। গভীর রাতে আবার যখন শুভ্র অমিতার দিকে অগ্রাসী হয়ে যায়, অমিতার চোখের কোণে আবার জল পড়তে থাকে। তার মন আর শরীর কোনো কিছুই এই সম্পর্কটাকে মেনে নিতে পারে না। অথচ শুভ্র দৃষ্টি পড়ে না অমিতার কান্নায়। তার একমাত্র লক্ষ্য হয়ে ওঠে নিজের কামনা তৃপ্তি। অমিতা নিঃশব্দে নিজের চোখের জল ফেলে।
ওষুধের জোরেই হয়তো তার শরীরটা আজকে বেশি করে সাড়া দিচ্ছে শুভ্রর স্পর্শে, কিন্তু মন বস্তুটা কিছুতেই মানতে পারছে না। মনে মনে সে প্রার্থনা করে একদিন যেন সে এই বন্দিত্ব জীবন থেকে মুক্তি পায়। অমিতার জীবন যেন একটি অদ্ভুত দুঃস্বপ্নে পরিণত হয়েছে, যেখানে তার নিজস্ব ইচ্ছে, অনুভূতি এবং মনোবৃত্তি সবই যেন ওষুধের প্রভাবে হারিয়ে গেছে। শুভ্র প্রতিদিন নিয়ম করে অমিতাকে সেই বিশেষ ওষুধ খাইয়ে দেয়। প্রথম দিকে অমিতার শরীরে এই পরিবর্তন মেনে নিতে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়েছিল, হরমোনের ব্যাপার তো, কিন্তু কয়েকদিনের মধ্যেই সে বুঝতে পারে তার শরীর শুভ্রর প্রতি অগ্রসর হচ্ছে। তবে অমিতার মনে প্রশ্ন জাগে, এই আকর্ষণ কি সত্যি, নাকি কেবল ওষুধের প্রভাবে তৈরি এক কৃত্রিম প্রলেপ? তার হৃদয়ের গভীরে যে মন আছে সেখানে যেন এই আকর্ষণ পৌঁছাতে পারছে না, বরং তার মনে হয় সে একটি বিবাহিত রীতির পালনকারী, একটি সামাজিক চুক্তির দাসী, যেখানে শরীরের ক্ষুধা মেটানোই একমাত্র উদ্দেশ্য। 7 পাকের সেই মন্ত্রের কথা মনে পড়ে অমিতার, যেখানে প্রতিজ্ঞা করা হয়েছিল একে অপরের যত্ন নেবে, সুখে দুঃখে পাশে থাকবে। কিন্তু কোথাও কি বলা হয়েছিল যদি স্ত্রী অসুস্থ হয়ে পড়ে তবে স্বামী তার প্রতি এমন আচরণ করবে? অমিতা তার বিয়ের দিনের কথা স্মরণ করে, যেখানে শুভ্রর শান্ত নম্র স্বভাব দেখে তার বাবা মুগ্ধ হয়েছিলেন। পরিবারের প্রত্যেকের ইচ্ছেতে ধুমধাম করে বিয়ে হয়েছিল তাদের। তখন কি কেউ জানতো যে এই শান্ত চুপচাপ থাকা ছেলেটি বিছানায় এত অমানবিক এবং স্বার্থপর হয়ে উঠবে? প্রতিদিন শুভ্রের অগ্রাসী চাহিদার সামনে অমিতা নিজেকে অসহায় মনে করে। আর্থিকভাবে সে স্বাধীন, কাজের দিক থেকে সক্ষম, চাইলে সে শুভ্রকে ছেড়ে দিতে পারে, কিন্তু সমাজের চাপ এবং পরিবারের নিষ্পাপ সদস্যদের মুখের দিকে চেয়ে সে এই কঠোর সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু কতদিন চলবে এই অসহ্য জীবন? প্রতিদিন ওষুধ খেতে খেতে অমিতা বুঝতে পারে অফিসে থাকাকালীনও তার শরীর অদ্ভুতভাবে উত্তেজিত হয়ে পড়ে। বিশেষ করে পুরুষ সহকর্মীদের দিকে তাকালেই যেন মনে হয় যেন সে তাদের সামনে নিজেকে সমর্পণ করতে চায়। তাদের লালসা দৃষ্টিতে আকর্ষিত হয়ে তার 2 উরু যেন নিজে থেকেই প্রসারিত হয়ে বলে, প্লিজ আমার সঙ্গে বিছানা শেয়ার করো, আমরা থাকতে পারছি না, আমার খিদে মেটাও। ইচ্ছে করে নয়, অনিচ্ছাকৃত। এই অদ্ভুত মনোভাব তাকে আরো বিভ্রান্ত করে তোলে। সে জানে এটা তার আসল চাওয়া নয়, কিন্তু শুভ্রর ওষুধের প্রভাব এতটাই গভীর হয়েছে যে সে নিজের ওপরে নিয়ন্ত্রণ হারাচ্ছে। অমিতা নিজের মনকে শক্ত করে রাখতে চায়, কিন্তু প্রতিদিন এই লড়াই তাকে মানসিকভাবে দুর্বল করে তুলছে। বারবার অমিতা নিজেকে সেই একই প্রশ্ন করে, এভাবে আর কতদিন আমি এই ভয়াবহ বাস্তবতার সামনে দাঁড়িয়ে থাকবো? কিন্তু এই প্রশ্নের কোনো সঠিক উত্তর খুঁজে পায় না। তার মনে হয় সে এক গভীর খাদের মধ্যে আটকে গেছে, যেখানে আলো পৌঁছায় না এবং শুভ্রের ছায়া তাকে ক্রমশ গিলে ফেলছে। অমিতার শরীরে ওষুধের প্রভাবে শুভ্রের প্রতি গভীর আকর্ষণ সৃষ্টি হয়েছে। প্রতি রাতে সে শুভ্রকে নিঃশেষ করে দেয়। শুভ্রের শরীর চরম ক্লান্তিতে নিমজ্জিত হয়ে পড়ে। শুভ্রর শরীর কিন্তু দ্রুত ভেঙে যাচ্ছে ধীরে ধীরে। একবারে ক্ষান্ত হয় না আজকাল আর অমিতা, বারবার নিজেই শুভ্রের ওপর চেপে বসে। শুভ্রর চোখের তলায় কালি পড়েছে, শরীরের সমস্ত শক্তি যেন বেরিয়ে যাচ্ছে। আজ আর 2টো করে ডিম খেয়ে 2 গ্লাস দুধ খেয়েও যেন শরীরে শক্তি আসে না। মা ভিডিও কলে কথা বলে সেই দিন বলছিল, বাবুরে কাজের প্রেশার কি খুব বেড়েছে বাবা? কদিনের মধ্যে এমন রোগাশিটকে হয়ে গেলি, কি হয়েছে? নাকি দুজনের মধ্যে কোনো অশান্তি? শুভ্র বলতে পারে না, মা এখন তো আমার চরম শান্তির দিন, যেটা চাওয়ার পেয়ে গেছি। বলে, হ্যাঁ একটু কাজের প্রেশার। বৌমা কোথায়? বৌমার সাথে আর কথা বলাবে কি করে? সে তখন বাথরুমের ভেতর ঢুকেছে। একবার বাথরুমে ঢুকলে শুভ্র জানে আজকাল অমিতা কি করে। বাথরুমের ভেতর ঢুকে শক্ত কোনো দণ্ডের মধ্যে না, শুভ্র আর ভাবতে পারছে না। আজকাল যেন ওর শরীরটাও ওকেই সায় দিচ্ছে না। একইভাবে ঘরের মধ্যে থাকতে থাকতে প্রত্যেকেরই একটু আবহাওয়া পরিবর্তনের প্রয়োজন হয়। আজ অমিতা অফিসে বেরোনোর সঙ্গে সঙ্গেই
চায়ের দোকানে যায় শুভ্র। যদিও অফিসে যাবার আগে অমিতা একবার শুভ্রকে শুষে নিয়ে গেছে। পুরনো এক বন্ধুর সঙ্গে দেখা হয়। পেশায় সে ব্যাংকের কর্মী। আজ হঠাৎ করে চায়ের দোকানে। শুভ্র বলে, কিরে তুই? আরে হ্যাঁ, আজ ছুটি নিয়েছি, বউটার শরীর খারাপ। কি হয়েছে বৌদি? মাসিকের যন্ত্রণা, কাজকর্ম করতে পারে না। মনে পড়ে শুভ্রর। অমিতাও অনেকবার বলেছিল কথাটা, কিন্তু সে অতটা গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করেনি, বরং মাসিকের ডেটটা কবে ফুরাবে এইটা জিজ্ঞেস করেছে। শুভ্র তাকে বলে, অমিতার জন্য ডাক্তার দেখাচ্ছি বুঝলি। তাই? কি ডাক্তার দেখাচ্ছিস বলতো? আমার বউটাকেও ডাক্তার দেখাতে হবে, খুব অসুস্থ রে। প্রত্যেক মাসেই পিরিয়ডের যন্ত্রণায় এত ভোগে। সিস্ট ফিস্ট হলো কি না। ও বাবা, সে তো ভয়ঙ্কর জিনিস। কেন? কোনো রকম সেক্সের প্রবলেম? কি বলিস ভাই, 6 মাসে 9 মাসে একদিন। সময় কোথায় আমাদের? আমি ব্যাংকে, সে স্কুলে। তাছাড়া বাড়িতে একরত্তি মেয়ে রয়েছে, রাত জাগতে হয়। ওসবের এনার্জি কারো থাকে? কত রাতে মেয়ে ঘুমোয়, তারপর তো শরীরের একটু বিশ্রাম দরকার। যেই দিন বুঝতে পারি দুইজনেই ঠিকঠাক আছে সবকিছু, সেই দিন অবাক হয়ে যায় শুভ্র। বলে, তোদের সম্পর্ক ঠিকই আছে? কেন রে বাবা, সম্পর্ক কি বিছানার সঙ্গে শোয়ার সাথে সম্পর্ক? কি যে বলিস, তুই কি ডাক্তার দেখাচ্ছিস? ডাক্তার দেখাচ্ছি আসলে, মানে বলতে পারে না শুভ্র। তবে ডাক্তার প্রেসক্রাইব করেছে যেগুলো, সেই ওষুধগুলোই সে খাচ্ছে। আসলে কি বলতো, আরে এমন কিন্তু কিন্তু করছিস কেন, বল না। আসলে অমিতা আজকাল রোজ রাতে আমার ওপর অত্যাচার করে। ওর সমস্ত ওষুধের কোর্স কমপ্লিট করার পর ওর শরীরের খিদে বেড়ে গিয়েছে রে, সেটাও নিজে নিয়ন্ত্রণ করতে পারে না। আর আমাকে তৃপ্ত করার আগেই আমি সালা ক্লান্ত হয়ে পড়ি। আমি নিজেও ওকে সেভাবে সঙ্গ দিতে পারি না। মানে বন্ধুটি শুভ্রর সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনে, কিছুক্ষণ মাথা নিচু করে চিন্তা করে, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে বলে, তুই এটা একেবারেই ঠিক করিসনি। অমিতার সাথে তোর বন্ধুর মতো আচরণ করা উচিত ছিল। ও কি একেবারেই তোর সঙ্গে বেড শেয়ার করতো না? স্বেচ্ছায় কাছেও তো আসতো মাঝে মধ্যে, কিন্তু তোর চোখে ওর জন্য প্রতীক্ষা ছিল না। বন্ধু হাসতে হাসতে বলে, তুই নিজের বিপদ নিজেই ডেকে এনেছিস। সহবাস স্বাভাবিক ব্যাপার, কিন্তু দুটো মানুষকে সম্মান করা জরুরি। একসঙ্গে থাকতে গেলে সহবাস আসবে, কিন্তু আন্তরিক সম্পর্কের অভাব তবেই বড় হবে। যখন বয়স বাড়বে তখন এই অন্তরের টানটাই সব থেকে বড় রে। তখন তোর মেলামেশা করার সময় এখন আছে, কিন্তু তখন কি করবি যখন বয়স বাড়বে? তখন তো অন্তরের টানটাই সব থেকে বড়। এখন তোর মেলামেশা করার সময়, কিন্তু এটা মানতে হবে বন্ধু, সংসারে তোর থেকে তোর বউয়ের ভূমিকা বেশি, কাজেই তোর বউয়ের মাথায় চাপ বেশি। এইটা তুই যদি না বুঝিস তাহলে কে বুঝবে? শুভ্র বন্ধুর কথাগুলো শোনে, হয়তো কিছুটা রিয়ালাইজ করে, তারপর বলে, আজ বরং উঠি। হ্যাঁ। এদিকে রাস্তায় তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, আর লোকজনের ভিড়ে বেশ খানিকটা জ্যামও হয়েছে। পুলিশ সামাল দিতে পারছে না। প্রত্যেকটি গাড়ি যেন আগে যাবার জন্যে একে অপরের সঙ্গে টেক্কা দিচ্ছে। চায়ের দোকানের টাকা মিটিয়ে রাস্তা পার হতে গিয়েই অন্যমনস্ক ছিল শুভ্র। হঠাৎ করে সিগন্যাল পেয়ে একটা ট্রাক ছুটে আসতেই ট্রাকের চাপে ট্রাকের চাকায় শুভ্রর পা দুটো কেটে যায়। একটা বিরাট বড় অ্যাক্সিডেন্টের দৃশ্য সামনাসামনি দেখার পরই চায়ের দোকানদার এবং শুভ্রর কাছের বন্ধু দ্রুত তাকে হাসপাতালে অ্যাডমিট করে। অমিতার কাছে ফোন যায়, সেও আসে, কিন্তু ডক্টর বললেন, আই এম সো সরি, ওনার পা দুটো বাদ পড়েছে। সন্ধে 7টা, অমিতার বাড়ি ফেরার কথা। অমিতা একটা পুরনো শাড়ি পরা, চোখে মুখে উদ্বেগের ছাপ। আচ্ছা, তোমার কি মনে হয় আজও আসবে? হ্যাঁ, আসবে। শুভ্র বিছানায় বসা, পা দুটো ঢাকা চাদর দিয়ে,
চোখের তলায় কালি পড়ে একটা অসম্ভব ক্লান্তি সারা শরীরে। চুপ করে বসে অমিতা কাপড় চোপড় চেঞ্জ করে আসে, পরে আসে একটা পাতলা নাইটি। এটা না পরলেও তো পারতে, সবই দেখা যাচ্ছে। হোমা, তুমি তো এটা পছন্দ করো তাই পরেছি। কথা শেষ হতেই দরজার কলিং বেলটা বেজে ওঠে। হয়তো আমি খুলবো? খোলো। দরজাটা খোলে অমিতা। শক্ত সামর্থ্য একজন পুরুষ মানুষ দাঁড়িয়ে রয়েছে এসে, হাতে তার একগুচ্ছ লাল গোলাপ ফুল। পাশের বেডরুমে অমিতা তার হাত ধরে টেনে নিয়ে যায়। মুখোমুখি দরজাটা খোলা, তবে শুভ্রর ঘরটা অন্ধকার। খাটে বসে শুভ্র দেখছে অমিতা অন্য একটি পুরুষ মানুষের দেহের ওপরে বসে রয়েছে। তার শরীরে এতটুকু বস্ত্র নেই। বিছানায় শুয়ে থাকা পুরুষ মানুষটি অমিতারই অফিসের কোনো কলিগ, যে দীর্ঘদিন অমিতাকে পেতে চেয়েছিল। এখনো সে পাচ্ছে। বাড়িতে নিজের বিবাহিত স্ত্রী সন্তানকে রেখে ফ্রিতে যদি শরীর ভোগ করা যায়, তৃপ্তির খোঁজ কে না করে? সেটা পুরুষ কি আর নারী কি? বিশেষ করে ফকটিয়া। যদি এই শরীরের খিদে মেটানো যেত, তাহলে বোধহয় বেশ্যাপল্লীতে এত বেশ্যার জন্ম হতো না। সে যাই হোক, অমিতার শরীরের এতটুকু বস্ত্র নেই দেখে দাঁড়িয়ে থাকা পুরুষটিও নিজেকে আর সংযত রাখতে পারে না। অমিতার কানের কাছে কামড়ে বলে, বড্ড দেরি করে ফেললে, আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ যা করার করো। অমিতা নিজেই নিজের শরীরটাকে প্রসারিত করে। দুই উরু প্রসারিত করতেই শুভ্র চোখটা বন্ধ করে ফেলে আর মনে মনে বলে, আমার সত্যি ভুল হয়ে গেছে, সত্যি আমি। অমিতার চোখের কোণেও তখন ঝরঝরিয়ে জল। পুরুষটি ওর শরীরে তৃপ্তি দিচ্ছে ঠিকই, কিন্তু মনের মণিকোঠায় জমে থাকা ওই শান্তশিষ্ট ভদ্র অমিতা আজও শুভ্রকে বলে বোঝাতে পারে না যে আমি নিজেকে এখন কন্ট্রোল করতে পারি না গো, খিদে বড্ড বেড়ে গেছে, তৃপ্তি না হলে যে ঘুমোতে পারি না, আর তুমিও তো পারো না সে শান্তি দিতে। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।